সময়টা ২০১১। সারা দুনিয়া একটা খবরে তোলপাড়। বিশ্বের সবচেয়ে ওয়ান্টেড মানুষটা ওসামা বিন লাদেন আর বেঁচে নেই। অ্যাবোটাবাদের একটা কম্পাউন্ডে আমেরিকান নেভি সিলদের এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো ওই অভিযানের সবচেয়ে বড় প্রাপ্তিটা কিন্তু বিন লাদেনের মৃতদেহ ছিল না। আসল সম্পদ ছিল অন্য কিছু, এমন কিছু যা নেভি সিলরা তাদের সাথে করে নিয়ে এসেছিল, আর সেটা হলো তার পুরো ডিজিটাল জীবন। পুরো ২৫০ গিগাবাইট ডেটা। আজকের এই আলোচনাটা মূলত সেই ডেটার ভেতরের গল্প নিয়েই, ওসামা বিন লাদেনের ডিজিটাল প্রেতাত্মার গল্প। তো চলুন শুরু করা যাক। এই ডিজিটাল প্রেতাত্মাটা আসলে কি? অ্যাবোটাবাদের ওই কম্পাউন্ড থেকে যা পাওয়া গিয়েছিল সেটা ছিল একটা বিশাল ডিজিটাল আর্কাইভ। আর এই আর্কাইভেই আমাদের ওসামা বিন লাদেনের মন আর জীবনের এমন এক ছবি দেখায় যা আগে কেউ কখনো দেখেনি। কি ছিল না সেখানে? ৫টা কম্পিউটার, ১০০রও বেশি ফ্ল্যাশ ড্রাইভ আর ডিভিডি, অনেকগুলো সেলফোন, এমনকি হাতে লেখা একটা ডায়েরিও। সব মিলিয়ে প্রায় ৪,৭০,০০০ ফাইল, ভাবা যায়? আর এই ফাইলগুলোর মধ্যে ছিল চিঠি, হোম ভিডিও, নানান রকম ডকুমেন্ট, যা থেকে একজন কুখ্যাত সন্ত্রাসী নেতার জীবনের ভেতরের খবর কোনো রকম ফিল্টার ছাড়াই আমাদের সামনে চলে আসে। তো এই হার্ড ড্রাইভগুলো থেকে সবচেয়ে অবাক করার মতো যে ব্যাপারটা প্রথম বেরিয়ে আসে সেটা হলো বিন লাদেনের বাইরের চেহারা আর তার ভেতরের আসল মানুষটার মধ্যে আকাশ-পাতাল তফাত। একদিকে আমরা যাকে চিনি একজন কঠোর, ধার্মিক আর ভয়ঙ্কর নেতা হিসেবে, আর অন্যদিকে তার ব্যক্তিগত কম্পিউটারে কি পাওয়া যাচ্ছে? আইসিজের মতো কার্টুন, চার্লি বিট মাই ফিঙ্গারের মতো ভাইরাল ভিডিও, এমনকি কিছু রিপোর্ট অনুযায়ী প্রচুর পর্নোগ্রাফিও ছিল সেখানে। যে লোকটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তার এই অন্য রূপটা আসলেই অবিশ্বাস্য। তার জীবনযাত্রাও ছিল অদ্ভুত। একটা সাধারণ সাদামাটা জীবন। নিজেদের সবজি নিজেরা চাষ করত, মুরগি পালত, নিজেদের ময়লা নিজেরাই পুড়িয়ে ফেলত। বাচ্চাদের তো দেয়ালের বাইরে যাওয়ারই অনুমতি ছিল না, কোনো ফোন বা ইন্টারনেট কানেকশনও ছিল না। মানে সে নিজেই যেন নিজেকে একটা জেলখানায় বন্দি করে রেখেছিল। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল কিছু লোক যারা খবর আদান প্রদান করত। কিন্তু দেখুন, সেই জেলখানার ভেতরেও ঠিকই ডিজিটাল দুনিয়া ঢুকে পড়েছিল, ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে। এই ফাইলগুলো থেকে বিন লাদেনের আরেকটা দিকও সামনে আসে। সে ছিল একজন আত্মমুগ্ধ পয়গম্বরের মতো। মানে সে শুধু তার বার্তা নিয়েই ভাবত না, তার নিজের ইমেজ বা ভাবমূর্তি নিয়েও মারাত্মকভাবে আচ্ছন্ন ছিল। তার প্রচারণার ভিডিওগুলো তৈরির প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায়। প্রথমে বক্তৃতা লেখা হতো, আর তাতে প্রায় সাহায্য করত তার উচ্চশিক্ষিত স্ত্রীরা। তারপর ক্যামেরার সামনে আসার প্রস্তুতি, নিজেকে ইয়াং দেখানোর জন্য দাড়িতে হেয়ার ডাই পর্যন্ত ব্যবহার করত। এরপর হতো রিহার্সাল আর রেকর্ডিং। পারফেক্ট শট না পাওয়া পর্যন্ত বারবার টেক নেওয়া হতো, আর একটু ভুল হলেই ইশারা করে ক্যামেরা অপারেটরকে বলতো কাট করতে। মানে কোনো স্বর্গীয় দূত নয়, বিন লাদেন ছিল আসলে একজন পাকা মিডিয়া প্রডিউসার, যে খুব যত্ন করে নিজের অনস্ক্রিন পার্সোনা তৈরি করত। শুধু তাই না, সে সারাক্ষণ টিভিতে নিজের নিউজ কভারেজ আর নিজের উপর বানানো ডকুমেন্টারি দেখত। নিজের গ্লোবাল ইমেজ নিয়ে সে এতটাই সচেতন ছিল যে স্যাটেলাইট টিভিতে কোনো নারী নিউজ অ্যাঙ্কারের মুখ পর্যন্ত দেখতে চাইত না, রিমোট দিয়ে ঢেকে রাখত। তবে সবচেয়ে ডিস্টার্বিং যে বৈপরীত্যটা দেখা যায় সেটা হলো একজন ফ্যামিলি ম্যান হিসেবে তার ভূমিকায়। একদিকে দেখা যাচ্ছে কম্পাউন্ডের বাচ্চারা সিসিম স্ট্রিটের মতো শিক্ষামূলক শো দেখছে, মানে আপাত দৃষ্টিতে মনে হবে সবকিছু কত স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই চলছিল ভয়ঙ্কর মগজ ধোলাই। যেমন তার এক নাতিকে দিয়ে ক্যামেরার সামনে একটা জিহাদি কবিতা বলানো হয়েছিল। কবিতার লাইনগুলো ছিল এরকম: আমরা লড়েছি এবং কখনো আমাদের অস্ত্র নামিয়ে রাখিনি। দিনগুলো রাতের মতো অন্ধকার হয়ে গেছে, চাঁদ ও তারা থেকে বঞ্চিত। ভাবুন একবার, একটা বাচ্চাকে দিয়ে এসব বলানো হচ্ছে। এমনকি একটা হোম ভিডিওতে দেখা যায় বিন লাদেনের এক ছেলে তার নাতিকে শেখাচ্ছে কিভাবে বিবি গান দিয়ে কাক মারতে হয়। মানে পুরো পরিবারটাই ছিল একটা জিহাদি প্রজেক্ট, যেখানে খেলাধুলার মাধ্যমেও শিশুদের সহিংসতার ট্রেনিং দেওয়া হতো। আর এই পারিবারিক ব্যবসায় তার স্ত্রীরাও কিন্তু পিছিয়ে ছিল না। হার্ড ড্রাইভ থেকে জানা যায় তার কয়েকজন স্ত্রীর পিএইচডি ডিগ্রিও ছিল, আর তারা বিন লাদেনের বিভিন্ন ঘোষণার এডিটর এবং সহলেখক হিসেবে কাজ করত। মানে সন্ত্রাসকে তারা একটা পারিবারিক উদ্যোগে পরিণত করেছিল।
সব মিলিয়ে এই ফাইলগুলো থেকে যে সিদ্ধান্তে আসা যায় তা হল বিন লাদেন আসলে একটা বিপজ্জনক আর অমীমাংসিত ধাঁধার মতো ছিল, একটা দীর্ঘস্থায়ী ভাইরাস। সে ছিল অদ্ভুত সব বৈপরীত্যে ভরা একটা মানুষ। যারা তার সাথে কাজ করেছে তারা বলেছে সে একদিকে যেমন ছিল সহজ সরল, তেমনি ছিল ধূর্ত, আচরণে নম্র কিন্তু কাজে গণহত্যাকারী। তার জীবনের দিকে তাকালেই এই বৈপরীত্যটা স্পষ্ট হয়ে ওঠে। যেমন ১৯৮০-র দশকে সে আফগানিস্তানে যুদ্ধ করছে, তখন তাকে সবাই একজন ধার্মিক আর সরল মানুষ হিসেবেই চেনে। ১৯৯৭ সালে প্রথম টিভি ইন্টারভিউতে সে নিজেকে একজন শান্ত আর বিনয়ী মৌলবী হিসেবে তুলে ধরে। আবার সেই লোকটাই ২০০১ সালে 9/11 হামলার পরিকল্পনা করে, যেখানে প্রায় ৩,০০০ নিরীহ মানুষ মারা যায়। আর শেষে ২০১১ সালে সে মারা গেল এমন এক কম্পাউন্ডে যেখানে জিহাদি প্রচারণার পাশাপাশি শিশুদের কার্টুনও চলত। এই মানুষটাকে আর দানবটাকে যেন কিছুতেই একসাথে মেলানো যায় না। এখন যদি তার লক্ষ্যগুলোর দিকে তাকানো যায় তাহলে কি দেখা যায়? তার একটা বড় লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়ানো। ফল কি হল? উল্টো সেখানে আমেরিকানদের উপস্থিতি আরও বাড়ল। সে চেয়েছিল বিশ্বজুড়ে জিহাদকে ছড়িয়ে দিতে। হ্যাঁ, তার মতাদর্শ আইসিসের মতো গ্রুপগুলোর মধ্যে এখনও টিকে আছে, এটা সত্যি। কিন্তু তার আরেকটা লক্ষ্য ছিল সাধারণ মুসলিমদের সমর্থন পাওয়া। সেটাও সে পায়নি, বরং আরব বসন্তের মতো ঘটনায় তার মতাদর্শ ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে। মানে অনেক দিক থেকে তার বড় বড় পরিকল্পনাগুলো ছিল পুরোপুরি ব্যর্থ, যা প্রায় তার লক্ষ্যের উল্টো ফল দিয়েছে। তার মতাদর্শটা ছিল একটা ভাইরাসের মতো। নেভি সিলরা হয়তো মানুষটাকে শেষ করে দিয়েছে, কিন্তু তার ছড়িয়ে দেওয়া বার্তাটা এখনও বেঁচে আছে। তার সংগঠন আল কায়দা হয়তো ভেঙে গেছে, কিন্তু তার মূল ধারণাগুলো নতুন নতুন রূপ নিয়ে আজও সহিংসতাকে উস্কে দিচ্ছে। তো এত সব ডিজিটাল প্রমাণ আর তথ্য বিশ্লেষণের পর শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিন লাদেনের আসল উত্তরাধিকারটা আসলে কি? এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যায় তার এক সময়ের এক সহকর্মী আব্দুল বারী আতওয়ানের একটা কথায়। তিনি বলেছিলেন, আপনি ভালো হতে পারেন, সৎ হতে পারেন, কিন্তু যখন আপনি একজন নিরপরাধ মানুষের এক ফোঁটা রক্ত ঝরাবেন, তখন এই সব কিছুর আর কোনো মানে থাকে না। এর চেয়ে স্পষ্ট নৈতিক রায় আর কি হতে পারে? শেষ পর্যন্ত এই হার্ড ড্রাইভগুলো আমাদের একজন সাধারণ মানুষের গল্প বলে না, বরং এটা দেখায় যে কিভাবে একটা আপাত সাধারণ জীবনের আড়ালে একটা ভয়ঙ্কর শয়তান লুকিয়ে থাকতে পারে। বিন লাদেনের হার্ড ড্রাইভ থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হয়তো এটাই যে সে নিজেকেই ছিল, সেটা বড় কথা নয়। বড় কথা হলো স্বাভাবিকতার মুখোশের আড়ালে চরম অশুভ শক্তিও কতটা সহজভাবে বসবাস করতে পারে।